এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অত্যন্ত বেদনার সাথে আমি স্মরণ করি বাঙালি জীবনের একটি কালো অধ্যায় 1975 সালে 15 আগস্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যেদিন রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়, একই সাথে হত্যা করা হয়েছিল আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাইটি রাসেলকে, একই সাথে কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা এবং পাগল জামাল রয়েছে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, তিনি পঙ্গু ছিলেন, তাকেও হত্যা করে। ঠিক একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা, তার অন্তঃসত্ত্বা স্ত্রী, তাদেরকে হত্যা করে। কৃষিমন্ত্রী আব্দুর রাফ সানিয়াবাদ, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনিও মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। আমার ফুফাতো বোন আরজুমণি, বেবি, ফুফাতো ভাই আরিফ, তাদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুল রাফ সানিয়াবাদ সাহেবের 4 বছরের নাতি সুকান্ত, তাকে হত্যা করে। তার ভ্রাতুষ্পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদকে হত্যা করে এবং আত্মীয় রিন্টু সহ যাদেরকে 15 আগস্ট হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন, রাষ্ট্রপতি আক্রান্ত হয়েছে শুনে ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও নির্মমভাবে হত্যা করেছিল। কর্মরত পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করেছে, আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। একটি জাতিকে স্বাধীনতা অর্জন করে দেওয়া এবং আত্মপরিচয়ের সুযোগ করে দেওয়া, সেই লক্ষ্য নিয়েই সেই 48 সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার যে সংগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সেই সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা। এপ্রিল মাস আজকে 18, গতকালকে গেছে 17 এপ্রিল। স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছিল এই 1971 সালে 17 এপ্রিল, এবং সেই সরকারই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশে, এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলার মাটিতেই, এবং সেই দিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, যে ঘোষণার উপর ভিত্তি করেই স্বাধীনতার পর জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছিলেন। কারণ 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, 26শে মার্চ জাতির পিতা স্বাধীনতা ঘোষণা দেন, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাঁরই নির্দেশিত পথে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমরা বিজয় অর্জন করি। 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। যখন এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন, সবুজ বিপ্লবের ডাক দেন। 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ করা থেকে শুরু করে একেবারে গণমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করলেন। মানুষ যখন সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে একটা উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করলো এবং যাত্রা শুরু করলো, তখন এই চরম আঘাতটা আসে। পরে যারা সরকার এসেছে, তারা ক্ষমতাকে ব্যবহার করা, আত্মঘাতী সংঘাত, ওই সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাদের হত্যা করা, হাজার হাজার সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিক হত্যা, একের পর এক কূ, প্রায় 18-19টা শুধু কূ হয়েছে, বা এই একটা কূ হয়েছে বাংলাদেশে। আর এদেশের সাধারণ মানুষ তারা অবহেলিত, বঞ্চিত।
তাদের দিকে কারো তাকানোর অবসরই ছিল না। অবৈধভাবে দখলকারী করা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখারই প্রচেষ্টা ছিল, যার ফলে বাংলাদেশ আর এগোতে পারেনি। অনেক ঘাত প্রতিঘাতের পর 1996 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করি, আওয়ামী লীগ সরকার গঠন করে। জাতিপিতা যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, যে আমাদের দেশে খাদ্য সংরক্ষণের জন্য তিনি 19টা জেলাকে ভেঙে প্রতিটি মহকুমাকে জেলায় রূপান্তর করেন এবং প্রতিটি জায়গায় একটি করে খাদ্য গুদাম নির্মাণ করা, এবং সেই সাথে সাথে মানে খাদ্যের সাথে সাথে আমিষের যোগান দেওয়া, পুষ্টির নিশ্চয়তা দেওয়া, সেই দিকেই তিনি দৃষ্টি দিয়েছিলেন। এবং খাদ্য উৎপাদনের জন্য সার আমদানি করা, ভালো বীজ উৎপাদন করা, কৃষকদের কৃষি উপকরণ সহজলভ্য করা, সব ব্যবস্থাই কিন্তু তিনি করেছিলেন। এবং আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের জমির পরিমাণ সীমিত, তাছাড়া পারিবারিকভাবে যখন জমিগুলি ভাগ হয় তখন বিভিন্ন আইল দিয়ে যে ভাগ হয়ে যায়, যার ফলে কৃষি যান্ত্রিকীকরণ করা কঠিন হয়ে পড়ে, যে কারণে তিনি বহুমুখী গ্রাম সমবায় করে সমবায়ের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ করে উৎপাদনকে দ্বিগুণ করবার পদক্ষেপও তিনি নিয়েছিলেন। কিন্তু সে কাজগুলো আর তিনি করে যেতে পারেননি, এটাই হচ্ছে সবথেকে দুঃখের। আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। আমরা এটা ধরে নিতে পারি যে প্রতি বছরই আমাদের সমানভাবে ফসল উৎপাদন হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জানমাল রক্ষা করার জন্য যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব পদক্ষেপ নিয়েছিলেন, রেড ক্রিসেন্টের সহায়তা নিয়ে তিনি দুর্যোগকালীন সময়ে ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে একদিকে যেমন সাইক্লোন শেল্টার করা, সেই সাথে সাথে মুজিব কেল্লা করা, অর্থাৎ শুধু মানুষ না পশু পাখিগুলিও যেন রক্ষা পায়, সে ব্যবস্থাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। যে একই সাথে যেন পশু পাখি, কারণ আপনারা জানেন যে মানুষ তার গৃহপালিত পশু পাখি ফেলে আসতে চায় না, সেই জন্যই তিনি এই যে মাটির ঢিপি করে করা, যেটা এই নামটা কিন্তু স্থানীয় লোকদেরই দেওয়া, মুজিব কল্লা, এটা জাতিপিতা বা কোনো আনুষ্ঠানিক নাম ছিল না, এটা সাধারণ মানুষই নাম দিয়েছিল। ঠিক সেইভাবেই কিন্তু তিনি দেশের মানুষের সুরক্ষার সাথে সাথে আমাদের গৃহপালিত পশু পাখি বা প্রাকৃতিক সম্পদ রক্ষার পদক্ষেপও জাতির পিতা নিয়েছিলেন। স্বাধীনতার পরে কোনো এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে আপনার তো কোনো সম্পদ নেই, আপনি কী দিয়ে এই দেশ গড়ে তুলবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়েই আমি এই বাংলাদেশ গড়ে তুলব। তার একটি বক্তব্য আমি এখানে উদ্ধৃতি দিচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার মানুষ আছে, আমার পাট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টক আছে, যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের আর থাকবে না, আনকোট, অর্থাৎ এই দিন আরও উন্নত হবে। 1973 সালে আমাদের আরও উন্নত মানের গবাদি পশু আনার জন্য তিনি অস্ট্রেলিয়া থেকে অধিক উৎপাদনশীল ফ্রিজিয়ান ও জার্সি জাতের গাভী এবং সার আমদানি করেন এবং বাংলাদেশে গবাদি পশুর কৃত্রিম প্রজনন করার সূচনাও বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান। বাংলাদেশ যদি জাতিপিতা বেঁচে থাকতেন হয়তো বহু আগেই আমরা আরও উন্নত হতে পারতাম, কিন্তু এই যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতা এসেছে তারা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপই নেয়নি, এটা হচ্ছে দুর্ভাগ্যের। 1996 সালে আমি যখন সরকার গঠন করি আমরা দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, আর তাছাড়া প্রাণী পশুর খাদ্যের তো অভাবই। এই অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম। তখন রিজার্ভ মানিও তেমন ছিল না, আমার ইনফ্লেশনও অনেক বেশি ছিল, এশিয়াতে তখন খাদ্যমন্দা। ওই অবস্থায় যাত্রা শুরু করে আমাদের লক্ষ্য ছিল যে আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের ফসল নিজে উৎপাদন করব। তার কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন যে আমরা কারো কাছে ভিক্ষা চাইব না,
কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তো ভিক্ষুক জাতির কখনো ইজ্জত থাকে না। কাজে আমরা মান সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই, আর সেই আদর্শ নিয়েই কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছি। আমরা আপনাদের মনে থাকার কথা 1958 সালে 98 সালে যখন মানে ভয়াবহ বন্যা হয়, সেই 98 সালে যে বন্যা, আমার মনে হয় এত দীর্ঘস্থায়ী বন্যা আর কোনোদিন বাংলাদেশে হয়নি। আমাদের গবাদি পশু থেকে শুরু করে অনেক প্রাণী এবং মৎস্য সম্পদ সেগুলি যেমন নষ্ট হয়, ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অচল হয়ে পড়ে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। তখন অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে এই অবস্থা বাংলাদেশ মোকাবেলা করতে পারবে না, 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমি তখন এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, বলেছিলাম আল্লাহর রহমতে একটি মানুষকেও না খেয়ে মরতে আমরা দেব না। এবং আমরা ঠিক সেই পদক্ষেপই নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছিল। সেই সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম আমার ফসল উৎপাদন বাড়াতে হবে। যেসব জায়গায় বন্যা ছিল না তাদেরকে সার বীজ দিয়ে বীজতলা তৈরি করার ব্যবস্থা নিয়ে নিই। পানি টানার সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বীজতলা, সার, নগদ টাকা আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই। বাংলাদেশ খাদ্যে উৎপাদন বৃদ্ধি হয়। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করেও বাংলাদেশকে আমরা উদ্বৃত্ত খাদ্যে উন্নীত করি। পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, সেই দিন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়াও খালেদা জিয়া বিরোধী দলের চেয়ারে বসা, তার অর্থমন্ত্রী সাইফুর রহমান উঠে দাঁড়িয়ে বলল, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আপনারা একবার চিন্তা করে দেখেন যে তাদের চিন্তাধারাটা ছিল যে আমরা প্রতিনিয়ত অন্যের কাছে হাত পেতে চলব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, আর ভিক্ষা চেয়ে খাবার এনে খাবো। যেখানে জাতিপিতা বলে গেছেন আমাদের মাটি আছে, সোনার মাটি, আমাদের ফসল আমরা ফলাবো এবং আমরা তা প্রমাণ করেছি। 2001 সালে আমার 5 বছর পূর্ণ হওয়ার পরে যখন আমি ক্ষমতা হস্তান্তর করি, তখনও 26 লক্ষ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত আমরা রেখে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো 2009 সালে যখন আবার সরকারে আসি, তখন দেখি সে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত তো দূরের কথা, বরং ওই 26 লক্ষ না 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি রয়েছে বাংলাদেশে। আর যেখানে মুদ্রাস্ফীতি আমি 1.50% রেখে গিয়েছিলাম, ইনফ্লেশন, চালের দাম মাত্র 10 টাকা ছিল, সেই চালের দাম 30 টাকার উপরে হয়ে গেছে, আর মূল্যস্ফীতি তখন 12% উঠে গেছে। তার উপর বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেই এবং রিজার্ভ মানি 1 বিলিয়নও না, তারও কম। সেই অবস্থায় যাত্রা শুরু করেই কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আজকে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাবার সব রকমের ব্যবস্থা করার ফলেই আজকে আমরা জাতিপিতা যেখানে আমাদের স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আমাদের লক্ষ্য ছিল 2020 সালে জাতিপিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর সময় অন্তত বাংলাদেশকে আমরা আরও এক ধাপ উন্নীত করব। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, 2026 সাল থেকে তা শুরু হবে। এরই মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে, আর সেই প্রস্তুতিতে একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস, মুরগি, পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। আজকে আমি এটুকু বলবো যে আমাদের যারা, আমরা প্রথমবার সরকারে এসেই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে অনেক সময় বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি, কর্মসংস্থান ব্যাংক করি, তার মাধ্যমে ঋণ দিই, যুব সমাজকে উৎসাহিত করি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা দেওয়া, সেই সমস্ত পদক্ষেপ আমরা কিন্তু তখন নিয়েছিলাম।
এবং পুষ্টির জন্য যা যা দরকার মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে ব্যাপকভাবে পদক্ষেপ নেই। 2001 সালে বিএনপি সরকার এসেই মনে হলো যেন যে পদক্ষেপগুলি নিয়েছে সেগুলোর উপরেই যেন তাদের হামলা। অনেকের পোলট্রি ফার্মে বোমা মেরেছে, বোমা মেরে মুরগি মেরে ফেলে দিয়েছে, খামারের থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে, গাছগুলি পেঁপে গাছ থেকে শুরু করে যেমন ফলের গাছগুলি কেটে ফেলে দিয়েছে। যেখানেই আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল প্রত্যেকে এইভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা এটা হিসাব করেনি যেটা দেশের জন্য কত ক্ষতি হবে সে চিন্তা তাদের মাথায় ছিল না। তারা আমদানি করবে, ব্যবসা করবে, ওই দিকেই তাদের চিন্তা। আর আমাদের হচ্ছে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আজকে অন্তত এটুকু বলতে পারি যে আমরা 96 সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি, কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতিপিতা বঙ্গবন্ধু করে গিয়েছে। কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত জাত বা অধিক ফসল ফলন সম্ভব না। কাজে একদিকে যেমন ফসল উৎপাদন, এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে, অনেকটা সাফল্য পাওয়া গেছে। খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি। আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি। পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি যেটা ছিল মাত্র 18,06,00,000 পোলট্রির সংখ্যা, এখন তা 52,79,00,000, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। সেই সাথে এমনকি লবণ, চা, দুধ উৎপাদন সব কিছুই আমরা বৃদ্ধি করেছি। দুধ উৎপাদনে 7 গুণ বৃদ্ধি করা হয়েছে, যেটা সব থেকে আমাদের প্রয়োজন। এবং মাংস উৎপাদনে কিন্তু 8 গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 562,30,00,000 ছিল, এখন 2,337,63,63,00,000 ডিম উৎপাদন হয়। এমনকি কৃষিখাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি। যেখানে বিএনপির আমলে মাত্র 1,170 কোটি টাকা ছিল, আমরা 26,055 কোটি টাকা ভর্তুকি দিই। কিন্তু এই কোভিড-19 এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরও বাড়াতে হয়েছে। সেই সাথে বীজ গবেষণা কেন্দ্র, বীজ উৎপাদন, এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনে এটা শুধু দানাদার খাদ্য না, পশু পাখি সব কিছু উৎপাদনেই আমাদের গবেষকরা আমাদের দেশীয় মাছ উৎপাদন সব ক্ষেত্রে আমাদের অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা। তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। আজকে এই সমুদ্র সম্পদ আমাদের কাজে লাগানোর জন্য আমরা সুনীল অর্থনীতি ঘোষণা দিয়েছি। তবে দুর্ভাগ্যের বিষয় হলো গভীর সমুদ্রের সম্পদ এখন আমরা আরোহণ করতে পারিনি। এটা আহরণ করাটা খুব আসলে উদ্যোক্তাও পাওয়া যাচ্ছে না, এটা হলো বাস্তবতা। তবে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা এখন কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং এই উৎপাদন আরও আমরা বাড়াতে চাই। আমাদের এত খাল, বিল, নদী, নালার দেশ আমরা, আমাদের দেশে মানুষের কেন আমিষের কষ্ট হবে? আর বর্তমান যুগে শুধু আমাদের না, বিশ্বব্যাপী এটা বলে যে মাংসের থেকে মাছ, সবজি সেগুলি হচ্ছে সবথেকে অধিক পুষ্টিকর এবং নিরাপদ পুষ্টি দেয়। আর মিঠা পানির মাছ তো আরও বেশি। কাজে সেক্ষেত্রে অনেক হারিয়ে যাওয়া দেশি মাছ গবেষকরা গবেষণা করে করে সেগুলি কিন্তু আজকে উৎপাদন করছে। আমরা আমাদের অনেক প্রায় বিলুপ্ত প্রায় মাছগুলি আবার ফিরে পাচ্ছি। গবেষণা ছাড়া কোনো দেশ এগোতে পারেনি, এটাই হলো বড় কথা। তাছাড়া মুরগির ক্ষেত্রেও গবেষণা করে করে বিভিন্ন ধরনের পাখি এখন উৎপাদন হচ্ছে। শুধু ডিমই না, মাংস মানুষ এখন খেতে পারছে। একটি কথা না বলে পারছি না,
যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। আলুর হাজার পদের আলুর নানা রকমের মানে তৈরি করা হলো এবং তার আবার প্রদর্শনী হলো বেশ উন্নত হোটেলে, যে মানুষ ভাত পাচ্ছে না তাতে কি আছে, আলু খাবে। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কি না? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। তবে মানুষের চাহিদা এখন মাংস, আরও বড় বড় মাছ, সব কিছু খাবে। তো এখন দেখি জিনিসের দাম নিয়ে চিন্তিত। পেঁয়াজের দাম বাড়লো কেন? পেঁয়াজ আমরা কিন্তু 90% পেঁয়াজই আমাদের আনতে হতো ভারত থেকে, সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। ভোজ্য তেল 90% আনতে হয় বিদেশ থেকে। কেন আনতে হবে? আবার নিজের দেশে তো আমরা উৎপাদন বাড়াতে পারি। তবে এবার সুখবর হলো যে আমরা প্রচুর আমাদের গবেষণার মধ্য দিয়ে এই যে শস্যের উন্নত জাত নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের শস্য উৎপাদন ভালো হচ্ছে, সর্ষের তেল হচ্ছে যেটা হার্টের জন্য সবথেকে নিরাপদ। সেই সাথে সাথে আমাদের রাইস ব্র্যান্ড, চালের কুড়া থেকে যে তুষ থেকে যে তেলটা হয় সেটা হচ্ছে, বা অন্যান্য যেমন তিলের তেল বা বিভিন্ন ধরনের আমরা কিন্তু বহুমুখী করতে পারি, করার সেই সুযোগ আরও আছে, আমরা এখন করেও যাচ্ছি। আর পেঁয়াজ নিয়ে যখন এত ঝামেলা, আমি বললাম পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন? জাতিপিতা তো বলেছেন আমাদের সোনার মাটি, সোনার মাটিতে যা দেবো তাই ফসল হবে। এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপরে কারো কাছে মুখ খাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। এটা আমি এটাই বলতে চাই যে আমরা ইতিমধ্যে কত টাকা ব্যয় করছি সেটা বলতে চাই না, টাকাটা বড় কথা না, আমাদের দেশের মানুষ সব কিছু পাচ্ছে কিনা সেটাই বড় কথা। তবে যারা খামারি তাদেরকে আমরা উৎসাহিত দিই, সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি। করোনাকালীন সময় বিশেষ প্রণোদনা দিয়েছি, এমনকি আর্থিক সহায়তাও আমরা দিয়েছি। আমরা একটি প্রাণী সম্পদ সেটাও বাস্তবায়ন করা হচ্ছে এবং করোনাকালীন সময়েও আমরা যে সহযোগিতা করেছি যেটা আমাদের সাধ্যমতো ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যে সমস্ত পশু পালন করা হয় বা তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার ব্যবস্থা নিতে হবে। যেমন মাছ, হাঁস, মুরগি, পাখি, পশুপালন, এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ রাজধানীর শেরে বাংলা নগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ও উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।